আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মনে করেন কিছু কিছু পেজ আছে জাপান রিলেটেড। তো এই পেজগুলো এমন যে পোলাপানকে মানে যারা জাপানে আছে এদেরকে শান্তিতে ঘুমোতেও দেয় না। এমনিতেই তো সারাদিন প্রেশারে টেনশনে কাজ কামে প্রেশার, ফ্যামিলির প্রেশার, এই প্রেশার সেই প্রেশার। এরপর আবার আছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর, আবার কিছু আছে পেজ। এই পেজে সারাদিনই মনে করেন যে পোস্টই থাকবে কীভাবে টেনশনে ফেলা যায়। ঠিক আছে, টেনশনের শেষ নাই, সকাল সন্ধ্যা শুধুমাত্র টেনশন আর টেনশন। ওকে, আজকের বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে আপনারা সবাই জানেন যে জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসার ক্ষেত্রে সাবজেক্ট রিলেটেড যদি না হয় তাহলে ভিসা উঠবে না বা জব করা যাবে না। মানে হলো আপনি অনার্স বা মাস্টার্সে আপনি যে বিষয়ের উপর পড়াশোনা করছেন ওই বিষয়ে আপনাকে জব করতে হবে। যদি ওই বিষয়টা আপনার সাথে না মিলে তাহলে আপনি জব করতে পারবেন না। এটা জাপানের রুলস। এখন এই বিষয় নিয়ে আসলে অনেক সবাই টেনশন। আর ফেসবুকে বললাম না, এর পরিমাণ পোস্টের অবস্থা খারাপ, এত পরিমাণ পোস্ট। ঠিক আছে, এগুলো নিয়ে কিছু জানুক আর না জানুক, কিছু এক্সপ্লেন করুক আর না করুক, সে পোস্ট দিয়ে ভরে রাখবে এবং টেনশনে আর কি ঘুমাতে দিবে না আর। তো অনেকে আছে আমাকে নক করে, ভাই টেনশনে তো ঘুম আসে না, কী করবো, আমার তো সাবজেক্ট এইটা, নেক্সট টাইম আমার ভিসা উঠবে কি না, অনেক ইস্যু। তো আসলে ভিসা ওঠা না ওঠা রিজিকের মালিক আল্লাহ। জাপানের রিজিক আপনার যতদিন আছে ততদিন আপনি এখানে থাকবেন। ঠিক আছে, ওইটা জাপান সরকারের ক্ষমতা নেই যদি আল্লাহ আপনাকে এই দেশে রাখে। এক নম্বর বিশ্বাস আপনি রাখেন। আর যদি আপনার এখানে ভাত নাই এই দেশের, আপনি বাংলাদেশ চলে যাবেন, তাহলে মনে করবেন এটা আপনার কপালে ছিল। সো টেনশন না করে যতক্ষণ আপনি রিল্যাক্সে থাকেন, ঘোরাঘুরি করেন, খাবার দাবার করেন, খান, শুধুমাত্র কোনো জাপানের রুলসের বাইরে কোনো কিছু করেন না, অবৈধ কোনো কিছু না করলেই হয় আর কি। এখন আসি আসল কথায়। মনে করেন আমি আজকে স্যাম্পল হিসেবে একটা মার্কশিট নিছি, একটা সার্টিফিকেট নিছি, স্যাম্পল জাস্ট আমি আমার জায়গা থেকে। আমি কিন্তু কোনো জাপানিজ লয়ার না। ঠিক আছে, আমার কথায় ভুল থাকতে পারে, যদি ভুল হয় তো আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, আর যদি কথাটা যদি কাজে লাগে বা যদি আমার কথা ঠিক থাকে তাহলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন এবং কমেন্টে ধন্যবাদ দিয়ে যাবেন। ঠিক আছে, তো এটা একটা মার্কশিট যে কোনো একজন ব্যক্তির। ঠিক আছে, মানে এবার সার্টিফিকেট আছে। ওকে, এটা কপি আর কি, অরিজিনাল না। তো এখন এই লোকে সে বিজনেস অফ ব্যাচেলর অফ বিজনেস স্ট্র্যাটেজির উপরে সে ডিগ্রি কমপ্লিট করছে। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সে ডিগ্রি কমপ্লিট করছে, 3 বছর ডিগ্রি কোর্স। আর সে বিজনেসের উপর পড়াশোনা করছে, ব্যাচেলর অফ বিজনেস। এখন এখন সে যদি ইন্টারন্যাশনাল জব বিষয়তে ঢুকতে চায় সে পারবে কিনা। সে তো ডিগ্রি করছে এবং করছে হলে বিজনেসের উপরে, তার সাবজেক্টের সাথে মিলবে কিনা, জব রিলেটেডগুলো মিলবে কিনা, এটা কিন্তু বড় একটা বিষয়। এখন সে পড়ছে বিজনেস, মনে করেন আমি এটা বিজনেস বাদে আমি ধরেন একজনে সমাজকর্ম নিয়ে পড়াশোনা করছে, সিম্পল বিষয় যে সে সমাজকর্ম সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করছে। এখন সোশ্যাল ওয়ার্ক নিয়ে সে পড়াশোনা করলে তার তো কোনো ব্যবসায়িক বিষয়ই নেই। যে বিজনেস থাকলে একটা হোটেলে সে বিজনেসের যে হয়তো সে ক্যাশিয়ার হিসেবে থাকতে পারে, সে অন্যান্য অনেকগুলো কাজ আছে সে কোনো না কোনোভাবে মিলাতে পারে। বাট ধরেন একজন সোশ্যাল ওয়ার্ক, সে সোশ্যাল ওয়ার্ক পড়াশোনা করছে সমাজকর্ম নিয়ে, তাহলে তারে আপনি কীভাবে মিলাবেন, তারটা কীভাবে ভিসা উঠাবে কীভাবে। এখন যখন ইমিগ্রেশন এই যে ক্যারেক্টার সার্টিফিকেট যেটা আমরা সার্টিফিকেট বলি, এইটার থেকে কিন্তু এটার ভ্যালু বেশি ইমিগ্রেশনে, মার্কশিটের। কারণ এখানে ডিটেলস থাকে আপনি কী পড়াশোনা করছেন, কোনটাতে পাস করছেন না করেন না, এইটা থেকেও মার্কশিটে বেশি ইম্পর্টেন্ট ইমিগ্রেশনে। তো মার্কশিটে কিন্তু ডিটেলস থাকে কোন কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন এবং কতবার নাম্বার পাইছেন, এগুলো কিন্তু মার্কশিটে থাকে। ওকে, তো কোনো একজন ইমিগ্রেশন লয়ার যখন একটা পেপারস রেডি করে তখন কিন্তু সে দেখে যে 1 বছর 2 বছর 3 বছর বা 4 বছর অনার্স করছে, এই 4 বছরের ভিতরে সে কোন কোন সাবজেক্টগুলো পড়াশোনা করছে, এই কোনো একটা সাবজেক্টের ভিতরে তার যে কাজ করবে সেটা মিলে কিনা। মানে হচ্ছে আপনি সমাজকর্ম নিয়ে পড়ছেন, ঠিক আছে, সমাজকর্মের ভিতরে ইংলিশ থাকে, আরও অনেকগুলো সাবজেক্ট থাকে, আমি জানি না, সরি, আরও অনেক কিছু থাকে। যেহেতু আমি বাংলায় অনার্স মাস্টার্স করছি, মনে করেন আমারটা বলি, আমি বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স করছি। তো আমি কিন্তু এই কোম্পানিতে জব করি। এর আগে আমার 3 বছরের ভিসা ছিল, ভিসা প্রায় কিছুদিন পরে চেঞ্জ করতে হবে আবার। তো যদি রিজিকে থাকে তাহলে থাকবো, নাহলে বাংলাদেশে যাবো। ঠিক আছে, আপনাদের মতো আমি বললাম। তা আমার প্রথম ভিসা উঠছে কি, আমি তো বাংলায় পড়াশোনা করছি, তার মানে আমি যে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে, জাপান রিয়েল এস্টেট কোম্পানিতে আমি কীভাবে জব করি। তো আমারটা হলো যে যেহেতু আমি বাংলাদেশে বাংলায় পড়াশোনা করছি, আমার ইংলিশ সাবজেক্ট ছিল, তো
যেহেতু আমি ভাষার উপর পড়াশোনা করছি বা যেহেতু আমার ইংলিশ ছিল, ভাষার বাদ আমি যেহেতু ইংলিশ ছিল, তাহলে আমাকে তারা কী করলো, দোভাষী বিদেশিদের সাপোর্ট, গাইকোকুজিনদের মানে বিদেশিদের সাপোর্টার হিসেবে, যেহেতু এর সব জাপানিজ স্টাফ বিদেশি, যেহেতু এই কোম্পানি রিয়েল এস্টেট কোম্পানি, বিদেশিরা বাসা নেয়, বিদেশিরা বাড়ি কেনে, বিদেশিদের আরও অনেক রকম হেল্প লাগে। তো ওই জায়গা থেকে আমি এই কোম্পানিতে দোভাষী হিসাবে ঢুকছি, যেখানে আমি অ্যাজ এ বাংলাদেশ হিসেবে আমি বাংলা পারি, ইংরেজি পারি, জাপানিজ পারি, আমি হিন্দিও পারি, ঠিক আছে, উর্দু ওটা হিন্দি একই। তো যাই হোক, তো আমি কী করবো, দোভাষী হিসেবে আমি সাপোর্ট দিব। এখন অনেকে বলতে, ভাই আমি তো হিন্দি পারি না, লাগবে না, আপনি জাস্ট ইংলিশ পড়ছেন। আপনাকে যদি কোনো কোম্পানি, এরকম কোনো কোম্পানি হায়ার করে, তাহলে আপনার লয়ার যখন আপনার ডকুমেন্টস রেডি করবে, তখন আপনার মার্কশিট দেখবে, মার্কশিটের সাথে কোনটার সাথে আপনার কাজের সাথে যায়। মার্কশিটে প্রায় সাবজেক্ট থাকে 4 বছরে প্রায় 18টা 20টা 25টা সাবজেক্ট থাকে, 4 বছর মিলে টোটাল বললাম। তো এই সাবজেক্টগুলোর সাথে কোনো একটার সাথে যদি আপনার সাথে মিলে, এই অনুযায়ী ইমিগ্রেশনে আপনার ডকুমেন্টস জমা দেয় এবং ভিসা উঠে। ইমিগ্রেশন কিন্তু আপনাকে দেশে পাঠানোর জন্য তারা বসে রয় না, আপনাকে তারা সহযোগিতা করার জন্যই বসে রয়েছে। আপনার যদি সব কিছু ঠিক থাকে, কোনো সমস্যা নেই, ইমিগ্রেশন আপনাকে ভিসা দিবে। বাট আপনার যদি কোনো সমস্যা থাকে, সেটা আলাদা কথা। এখন আপনি এমন একটা জবে অ্যাপ্লাই করলেন, আপনার কোনোটার সাথেই মিলে না, কোনোটার সাথে কোনোভাবেই মিলে না, আপনার এই যতগুলো সাবজেক্টের সাথে কোনোভাবে মিলে না, জোর করে মিলানোর চেষ্টা করতেছেন। যদি জোর করে মিলাতে চায়, তখন সমস্যাটা দেখা দেয়, মূলত অনেক সমস্যা তখন দেখা দেয়। এর আগে কিন্তু খুব একটা সমস্যা দেখা দেয় না। তো আমার কথাটা আশা করি বুঝতে পেরেছেন। তো দেখা গেছে কি যে অনেকে পোস্ট দেয়, এটা করে সেটা করে, এটাগুলো টেনশন না করে আপনি যদি জব বিষয়তে ঢুকতেই চান, যে না হ্যাঁ আমি জব বিষয়তে যাবো, তাহলে আপনার যে কোম্পানিটা আপনার চুজ করতেছেন, তখন আপনার লয়ারের সাথে কথা বলেন যে আমি তো এই পড়াশোনা করছি এবং আমি এই কাজে ঢুকতে চাই, তার মানে কি আমার এই সাবজেক্ট, আমার এইগুলোর সাথে আমার ভিসা উঠবে কি না, ইমিগ্রেশন আমাকে ভিসা দিবে কি না, ব্যাস আপনার সমস্যার সমাধান। এই যে আমার কাছে আপনি নক করতে পারেন, ইনবক্স, এটা করেন না ভাই, পারলে কমেন্ট করেন, নাহলে কোনো লয়ারের কাছে যান। কারণ আমাকে এইগুলো যদি জিজ্ঞেস করেন ভাই আমার ভিসা উঠবে কিনা, আমি বলতে পারবো না, আমার তথ্য অতটা পারফেক্ট নাও হতে পারে। আমি জাস্ট আপনাকে বেসিক জিনিসটা দিলাম যে এটা করতে পারেন। আপনি একজন ইমিগ্রেশন লয়ারের সাথে আলোচনা করেন, কথা বলেন, একটা শিডিউল নিয়ে তার সাথে কথা বলেন। হয়তো শিডিউল আপনার 5,000 10,000 ইয়েন খরচ হবে, বাট আপনি তো জানতে পারলেন যে আপনার এই এই পড়াশোনা থেকে আপনি কী কী জবে ঢুকতে পারবেন। একজন ইমিগ্রেশন লয়ারের সাথে আপনি আলোচনা করেন আপনার জায়গা থেকে। এটা কিন্তু খুব জটিল কিছু না, চাইলে আলোচনা করা যায়, ম্যানেজ করা যায়, আপনি চাইলেই ম্যানেজ করতে পারবেন। তো আমি এই জন্য বলতেছি যে যারাই জবের জন্য অ্যাপ্লাই করবেন, যাই করবেন, তো টেনশন না করে আগে সুষ্ঠুভাবে পরিকল্পনা করে তারপরে যে কোম্পানি ঢুকবেন, সেই কোম্পানির কী কাজ, কাজের সাথে আপনার মানে মার্কশিটের সাথে যে কোনো একটা সাবজেক্টের সাথে মিলে কিনা সেটা দেখেন। মানে সাবজেক্ট বলতে আপনি যেটা নিয়ে পড়াশোনা করছেন, আমি বাংলায় পড়াশোনা করছি, শুধুমাত্র বাংলা না, আমার এই বাংলার ভিতরে সবগুলো মিলিয়ে যা ছিল, এই সব কিছু মিলিয়ে হচ্ছে বিষয় আর কি। মার্কশিটে একটা যে কোনো একটা মিললে এভাবেই মূলত ভিসাটা ওঠে জাপানের। তো আমার যদি কোনো কথায় যদি ভুল হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সংশোধন করার। আর যদি কারো উপকারে আসে, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও ছিল। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকুন।